সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এই ভিডিওতে গত 12 ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার ভেতরের নিরাপত্তা পরিস্থিতিতে ঘটে যাওয়া একের পর এক গুরুতর, উদ্বেগজনক এবং যুদ্ধের ভবিষ্যৎকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া ঘটনাগুলোর একটি টান আবেগঘন এবং তথ্যভিত্তিক সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে, যেখানে দিনের শুরুতেই নজর কাড়েন মস্কো থেকে আসা ভয়াবহ খবর। প্রাথমিক তথ্য অনুযায়ী রাজধানী মস্কোর ওরেখোভো বরিসোভো জেলায় ভোরের দিকে একটি পার্কিং এলাকায় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, যেটি গাড়ি চলা শুরু করার কয়েক সেকেন্ড পরেই ঘটে বলে বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্র জানায়। বিস্ফোরণের ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি দিয়ে ঘটানো হয়েছে। বিস্ফোরণের পর গাড়িটিতে আগুন ধরে যায় এবং চালক গুরুতরভাবে আহত হন। তাকে গাড়ির ভেতরেই আটকে পড়তে হয় এবং পরে উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। আহত ব্যক্তির বয়স আনুমানিক 56 বছর এবং অপ্রত্যয়িত তথ্য অনুযায়ী তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারেন। স্থানীয় বাসিন্দা ও কিছু মিডিয়া এটিকে পরিকল্পিত নাশকতা বা হত্যা চেষ্টার সঙ্গে যুক্ত করছে। একই সঙ্গে বিভিন্ন প্রো রাশিয়ান এবং প্রো ইউক্রেনিয়ান উভয় ধারার সূত্রেই দাবি করা হচ্ছে যে এটি রাশিয়ার জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্যানিল সার্ভারেভের বিরুদ্ধে চালানো একটি হত্যা চেষ্টা হতে পারে। যদিও এসব তথ্য এখনও সরকারি পর্যায়ে পূর্ণাঙ্গভাবে যাচাই ও নিশ্চিত করা হয়নি এবং তাই একে চলমান রিপোর্ট ও বিভিন্ন পক্ষের দাবির আলোকে দেখা প্রয়োজন। তবে যদি সত্যি এটি কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত হামলা হয়ে থাকে, তাহলে এটি যুদ্ধের একটি নতুন এবং আরও বিপজ্জনক অধ্যায়ের ইঙ্গিত দেয়। কারণ এই ধরনের ঘটনা স্পষ্ট করে দেয় যে অদূর ভবিষ্যতে কোনো দ্রুত শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা ক্ষীণ এবং সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে। এই প্রেক্ষাপটে ভিডিওটি এরপর সরাসরি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে চলে যায়। সুমি দিক থেকে শুরু করে জানানো হয় যে গত 24 ঘণ্টায় প্রো রাশিয়ান সূত্রগুলো রাবোভস্কায়া বসতির ভেতরের ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইউক্রেনীয় সেনাদের অবস্থান ও পরে কিছু সেনাকে আটক করার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়, যদিও সংবেদনশীলতার কারণে সেই ভিডিও দেখানো হয়নি। একই সময় প্রো ইউক্রেনিয়ান, নিরপেক্ষ ম্যাপার এবং প্রো রাশিয়ান সূত্রের তথ্যে বলা হচ্ছে যে রাশিয়ার বাহিনী রাবোভস্কায়ার আশপাশ দিয়ে সীমান্ত অতিক্রম করে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে রাজা সিনায়া নামের বসতিকে ঘিরে তীব্র সংঘর্ষ চলছে। এরপর খারকিভ দিকের পরিস্থিতিতে বলা হয় যে গত 12 ঘণ্টায় রাশিয়ান বাহিনী ভিলচিয়া বসতির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে তাদের নর্থ গ্রুপ অফ ফোর্সেসের অফিসিয়াল চ্যানেল জানিয়েছে এবং এই তথ্যের ভিত্তিতে মানচিত্র হালনাগাদ করা হয়েছে। পাশাপাশি সিনেলনিকোভো বনাঞ্চলের রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আগের 24 ঘণ্টায় থার্মোভারিক বা ভারী ফ্লেম থ্রোয়ার সিস্টেম দিয়ে হামলার কথাও বলা হয়, যার লক্ষ্য প্রিলিপভকা গ্রাম ও রাবোভস্কায়ার আশপাশে অবস্থান মজবুত করা। পরিকল্পনা অনুযায়ী সেভেরাস্কি দোনেৎস নদীর দিকে এগিয়ে সেখান থেকে ভারখোনে কিসারেভকার দিকে দক্ষিণমুখী অগ্রযাত্রার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। ভলচান্স্কো শহরের আশপাশে পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাচ্ছে বলে বিশ্লেষণে বলা হয়। কুপিয়ানস্কো দিক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সেভেরাস্কি স্লাভিয়ানস্কো দিক থেকে আসে গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে 20, 21 ও 22 ডিসেম্বরের মানচিত্র তুলনা করে দেখা যায় রাশিয়ান বাহিনী বান্দারনা এলাকায় প্রবেশ করেছে এবং কুজমিনোভকা, ফেদোরোভকা ও পোজেনা গ্রামের কাছে ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেঙে সামনে এগিয়েছে বলে প্রো ইউক্রেনিয়ান সূত্র জানিয়েছে। তারা একটি বড় ও সুদৃঢ়ভাবে প্রস্তুত বনাঞ্চলের কাছে পৌঁছেছে, যা রায়া আলেকজান্ড্রোভকার দিকে যাওয়ার পথে অবস্থিত। এই বনাঞ্চলটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক এলাকা হিসেবে বিবেচিত এবং এখানে ভারী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে, কারণ এই এলাকা দখল হলে সেভেরাস্কি দোনেৎস দোনবাস ক্যানাল পর্যন্ত রাশিয়ান অগ্রযাত্রায় বড় কোনো প্রাকৃতিক বাধা থাকবে না। ইতোমধ্যে আর্টিলারি ও অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র দিয়ে এলাকাটি লক্ষ্য করে হামলার কথা বলা হয়েছে। একই সঙ্গে জাকিতনে বসতির ওপর আক্রমণ অব্যাহত রয়েছে এবং পূর্ব দিক থেকে ড্রোন হামলার ভিডিও পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়, যার লক্ষ্য
TO513 সড়ক ধরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, কারণ এই সড়কটি লিমান ও লিসিচান্স্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক করিডর হিসেবে বিবেচিত। কনস্ট্যান্টিনভকা দিকেও রাশিয়ান বাহিনী তাদের অবস্থান উন্নত করার চেষ্টা করছে, বিশেষ করে ক্লাইবান বিৎস্কায়া জলাধারের দক্ষিণে এবং N20 ও N32 সড়কের সংযোগস্থলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চলছে বলে বিভিন্ন সূত্র জানায়। আলেকজান্ড্রো কালিনভকা থেকে বেরেস্তক পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও উঠে আসে। মিরোনোগ্রাদ পোক্রভস্ক অঞ্চলে বড় কোনো পরিবর্তন না থাকলেও জাপোরিজিহ্যা দিক থেকে আসে নাটকীয় আপডেট। গুলিয়াইপোল শহরের রাশিয়ান বাহিনী তাদের অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। দক্ষিণ ও উত্তর উভয় দিক থেকেই তারা শহরের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক অবস্থানের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে দাবি করা হয়। বিশ্লেষণে বলা হয় যে এটি গুলিয়াইপোলের জন্য যুদ্ধের চূড়ান্ত পর্যায়ের ইঙ্গিত দেয়, যদিও যুদ্ধক্ষেত্রের বাস্তবতা সব সময় পরিবর্তনশীল। একই সঙ্গে গাছুল নদীর ইউক্রেনীয় পাড়ের রাশিয়ান অগ্রগতি, কোসোভো ও তেরোনোভাতা এলাকার প্রতিরক্ষা নেটওয়ার্ক দখলের দাবি এবং FPV ড্রোন দিয়ে হামলার তথ্য উঠে আসে। আন্দ্রেভকার দক্ষিণাংশে অবস্থান উন্নত করার কথাও বলা হয়, যা ভবিষ্যতে ভিদ্রাদনায়া আন্দ্রেভকা ব্রাতস্কায়া সড়ক ব্যবহারের সুযোগ করে দিতে পারে। পশ্চিম জাপোরিজিহ্যা দিকেও স্টেপনাগোর্স্ক এলাকা থেকে অগ্রসর হয়ে নতুন ট্রেঞ্চ ও প্রতিরক্ষা লাইন দখলের দাবি করা হয়, যদিও একই সঙ্গে সেখানে শক্ত প্রতিরক্ষা লাইন গড়ে তোলার কথাও উল্লেখ করা হয়। ওডেসা অঞ্চলে পরিস্থিতি ভিন্ন রকম উদ্বেগ তৈরি করেছে। দিনিস্তার নদীর ওপর মায়াকি গ্রামের কাছে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিকল্পভাবে ফেরি চালুর চেষ্টা চলছে বলে রিপোর্ট আসে, কারণ এই পথ দিয়েই ইউক্রেন পশ্চিমা দেশগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পেয়ে থাকে। এই যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হলে জ্বালানি ও জ্বালানি নির্ভর অবকাঠামোতে বড় চাপ তৈরি হতে পারে। সব মিলিয়ে এই ভিডিওটি স্পষ্ট করে দেখায় যে যুদ্ধ শুধু সম্মুখভাগেই নয়, বরং রাজধানীর ভেতরেও নিরাপত্তা সংকট, নাশকতার আশঙ্কা এবং মনস্তাত্ত্বিক চাপ বাড়াচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দিক থেকে অগ্রযাত্রা, প্রতিরক্ষা ভাঙা, নতুন লজিস্টিক রুটের লড়াই এবং গুরুত্বপূর্ণ শহরগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই ঘনীভূত হচ্ছে। তবে এখানে তুলে ধরা প্রতিটি তথ্য সংশ্লিষ্ট পক্ষের দাবি, উন্মুক্ত সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে এবং চলমান সংঘাতের বাস্তবতায় এগুলো পরিবর্তিত হতে পারে। আমরা যে কোনো ধরনের সহিংসতার সমর্থন করি না এবং মানবিক দৃষ্টিকোণ থেকে শান্তি ও ডিপ্লোম্যাটিক সমাধানের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েই এই সারসংক্ষেপ শেষ করছি। প্রিয় দর্শক,